এই গল্পের দুইটা সাদা সাপ যাদের বয়স 1000 বছরেরও বেশি। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো তাদের দুজনের কাছেই অদ্ভুত একটা শক্তি ছিল। তারা দুজন যখন ইচ্ছে মানুষের রূপ ধারণ করতে পারত। তারা দুই বোন ছিল, তবে দুজনই একে অন্যের প্রায় বিপরীত ছিল। সবুজ সাপ যেমন চঞ্চল, সাদা সাপ তেমনি অনেক শান্ত এবং ভালো মনের ছিল। এই সাদা নাগিন মেয়েটি একদিন একটা ছেলেকে বাঁচাতে গিয়ে তার প্রেমে পড়ে যায়। মানে সে একটা সাপ হয়েও মানুষের প্রেমে পড়ে, যেটা তার আশেপাশের কেউ মেনে নিতে পারে না। তাদের দুজনকে আলাদা করতে উঠে পড়ে লেগে যায়। সেখানে থাকা সবচেয়ে শক্তিশালী জ্যোতিষী তাদের দুজনকে আলাদা করার জন্য সাপটির সঙ্গে লড়াই করে এবং একসময় তাকে বন্দি করে ফেলে। একই সাথে তার ভালোবাসার মানুষও তাকে ভুলে যায়, যে কারণে ভালো হবার পরেও নাগিন মেয়েটি জ্যোতিষীর সঙ্গে লড়াই করে। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার জন্য লড়াই করেও তারা দুজন এক হতে পেরেছিল কিনা দেখার জন্য সম্পূর্ণ মুভি দেখতে হবে। এই মুভিটি 2011 সালে রিলিজ হয়েছিল। খুবই সুন্দর একটা মুভি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ তোমরা সবাই এ ধরনের মুভি বেশি পছন্দ করো। তো চলো আজকের মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই একজন ধার্মিক জ্যোতিষীকে দেখি। তার সঙ্গে তার শিষ্য ছিল। তারা দুজন মিলে পাহাড় পর্বত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের ডিমনদেরকে ধরছিল, কারণ এই ধার্মিক জ্যোতিষী পৃথিবীতে থাকা সকল অশুভ আত্মাদেরকে ধরে মানুষদেরকে বাঁচায়। আজকেও তারা এমন একটা জায়গায় যায় যেখানে যাওয়ার পরে জ্যোতিষীর শিষ্যর অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছিল। এটা শুনে তিনি তাকে বলে, তার মানে তোমার উপরে সেই ডাইনিটার আসর আছে। তাদের কথার মাঝেই সেখানে রক্ত খেকো ডাইনিটা আবির্ভূত হয়। যখন তার শিষ্য সেই ডাইনির সঙ্গে মোকাবেলা করতে যায়, তখনই ডাইনিটি তাকে বরফ বানিয়ে দেয়। তখন তার গুরু তাকে বলে, আমি বলেছিলাম তার সঙ্গে মোকাবেলা করতে যেও না, হলে তো এবার বরফ। ডাইনি এখন অনেক উচ্চ স্বরে হাসতে থাকে আর তান্ত্রিককে বলে, তুই এখানে এসেছিস কিসের জন্য? অন্য সব ছেলেদের মতো তুই আমার রূপে পাগল হয়ে যাবি। তখন তান্ত্রিক তাকে বলে সে কেন অসহায় মানুষদের উপরে এমন জুলুম করছে এবং তাদেরকে বশ করে মেরে ফেলছে। ডাইনি বলে, তারা সবাই আমার রূপের মোহে পাগল হয়ে যায়, কিন্তু এরপরে তাদের স্বার্থ চরিতার্থ হলে তারা আমাকে ধোঁকা দিয়ে চলে যায়, কিন্তু আমি তো তাদের সবাইকেই ভালোবেসেছিলাম। তান্ত্রিক এখন তাকে বলে, মানুষ এবং ডিমন কখনোই এক হতে পারে না, তুমি এক্ষুনি এখানে থেকে চলে যাও। তখন সেই ডাইনি তাকে বলে, এতই যখন সাহস, তাহলে আয় আমার সঙ্গে লড়াই কর। এখন তারা দুজন একে অন্যের সঙ্গে বেশ ভালোই ফাইট করছিল, কিন্তু ফাইটের এক পর্যায়ে সেই তান্ত্রিক ডাইনিটাকে তার জাদুমন্ত্রের দ্বারা একটা পাত্রের ভেতরে বন্দি করে ফেলে। সঙ্গে সঙ্গে তার শিষ্য আগের মতো ঠিক হয়ে যায় আর গুরুকে জিজ্ঞাসা করে, আপনি তাকে মেরে ফেলেছেন? তখন তিনি বলে, আমি তাকে মারিনি, তাকে বন্দি করেছি, দ্রুত তাকে একটা পবিত্র জায়গায় রেখে এসো। তখন সে তার মাস্টারের কথা মতো পবিত্র মাউন্টেনে চলে যায়, যেখানে একটা পবিত্র টাওয়ার ছিল। আর এই টাওয়ারের ভেতরে থাকা একটা অদ্ভুত আয়নার ভেতরেই সে সব অশুভ শক্তিদেরকে বন্দি করে রাখত। সব ডিমনদের মতো সে এবার এই রক্তখেকো ডিমনকেও আয়নার ভেতরে বন্দি করে দেয় আর তাদেরকে বলে, যদি তারা ঠিক হয় তবেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যতক্ষণ না তারা নিজেদেরকে শুধরাবে ততক্ষণ তাদেরকে এভাবে বন্দি রাখা হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই, সেই সময় শুধুমাত্র মানুষের দুনিয়াই ছিল না, বরং মানুষের দুনিয়া থেকে অনেক দূরে সেখানে আরো অনেকেই বাস করত। সেই জঙ্গলে বিভিন্ন সাপ, পোকামাকড়, ডাইনি, জীবজন্তু এবং ডিমনেরা বাস করত। স্পিরিটদের এই দুনিয়ায় সবাই অনেক বেশি শক্তিশালী ছিল আর বিভিন্ন জাদু মন্ত্র জানত। এই জঙ্গলেরই অনেক সুন্দর একটি পাহাড়ে দুইটা সাপ বসবাস করত। একটা ছিল সবুজ সাপ আর একটা ছিল সাদা সাপ। তারা দুজন একে অন্যের বোন ছিল, কিন্তু তারা দুজনই একে অন্যের থেকে অনেক বিপরীত ছিল। সাদা সাপ ছিল অনেক দয়ালু আর শান্ত স্বভাবের, কিন্তু তার বোন অনেক বেশি চঞ্চল ছিল। তারা দুই বোনই একে অন্যকে অনেক ভালোবাসত। এমনকি তার ছোট বোন সবুজ সাপ তো তার সাদা বোনকে বলছিল, আমি যদি নাগ হতাম তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তারা দুজন যখন গল্প করছিল আর বিশ্রাম নিচ্ছিল, তখন পাহাড়ের উপরে থেকে দেখতে পায় দূরে একটা পাহাড়ে কয়েকজন লোক মিলে জড়িবুটির সন্ধান করছিল আর বিভিন্ন ধরনের ফুল পাতা ভেঙে নিচ্ছিল ঔষধ তৈরি করার জন্য। সেখানে থাকা একটা ছেলে ফুলের পাপড়ি খেয়ে দেখছিল। এটা দেখে তো সেই সবুজ সাপ বলছিল, দেখো দেখো কি বোকা ছেলে, আমি প্রথম কোনো মানুষকে দেখলাম যে কিনা ফুল খায়। তখন তার বড় বোন বলে, বোকা সে নয়, বোকা তুমি, আসলে সে ঔষধের গুণাগুণ চেক করার জন্য এটা খাচ্ছে। এতগুলো মানুষদেরকে তাদের আশেপাশে দেখে তো সেই মেয়েটির অনেক বেশি বিরক্ত লাগছিল। যখন সেই লোকগুলো পাহাড় বেয়ে আরো উপরে উঠছিল দামি কোনো জড়িবুটি পায় কিনা সেটা খোঁজার জন্য, তখন সবুজ সাপটা তাদেরকে ভয় দেখানোর জন্য ওপরে চলে যায় আর সেখানে থেকে একটা ছেলেকে ভয় দেখিয়ে দেয়, যার কারণে ছেলেটি অনেক উঁচু পাহাড় থেকে একদম পানির মধ্যে এসে পড়ে। সেখানে পড়েই সে জ্ঞান হারায়। এটা দেখেই সাদা নাগিন মেয়েটি নিজের মানুষ রূপে চলে আসে
আর পানির নিচে গিয়ে সেই ছেলেটিকে বাঁচানোর জন্য নিজের নিঃশ্বাস দেয়। যখন ছেলেটিকে উদ্ধার করে তার বন্ধুরা নিয়ে এসে জ্ঞান ফেরায়, তখন ছেলেটি তাদেরকে জিজ্ঞাসা করে ওই মেয়েটা কোথায় গেল যে আমাকে বাঁচিয়েছে? সে তো আমাকে কিসও করেছে। এটা শুনে তারা হাসতে হাসতে বলে তোমাকে কোনো মেয়ে কিস করেনি, বরং আমাদের বন্ধু কিস করে তোমাকে বাঁচিয়েছে। এটা শুনে তো সে অনেক বিরক্ত হয় আর তারা সবাই হাসাহাসি করছিল। এদিকে সেই সাদা সাপ মেয়েটি এক পলক সেই ছেলেকেই দেখে যাচ্ছিল। তখন তার ছোট বোন তাকে জিজ্ঞাসা করে সে কেন ওই ছেলেটাকে বাঁচালো, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে শুধু ওই ছেলেটাকেই দেখে যাচ্ছিল। এই ছেলেটির নাম হলো সিয়ান। যখন সে তার বাড়ি ফিরে যাচ্ছিল নৌকা নিয়ে, তখনই পথে সেই জ্যোতিষী আর তার শিষ্য তার নৌকায় ওঠার জন্য সাহায্য চায়। সে জ্যোতিষীদেরকে তার নৌকায় তুলে নেয়। এখানে তার শিষ্য এবং মাস্টার আলোচনা করছিল গ্রামে নতুন অনেক ডিমনের আবির্ভাব ঘটেছে, তার মধ্যে একটা হলো বিষাক্ত বাদুর ডিমন। ওই ডিমনকে ধরার জন্যই তারা মেইন শহরে যাচ্ছে। এখানে আমরা জানতে পারি জ্যোতিষীর যে শিষ্য আছে তারও স্বপ্ন পরবর্তীতে সেও তার মাস্টারের মতো একজন জ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তি হবে। বেশ কয়েকদিন পার হয়ে যায়। সাদা নাগিন অর্থাৎ সাশা সব সময় শুধু সিয়ানের কথাই ভাবতো। এটা দেখে আশেপাশের জঙ্গলে থাকা সবাই তাকে জিজ্ঞাসা করছিল সে সব সময় বসে বসে কি ভাবে। সাশা বলে আমার খুব ইচ্ছে মানুষের দুনিয়ায় যাওয়ার, আমি সেখানে যেতে চাই। তার এই কথা শুনেই সাশার বোন বুঝতে পেরে যায় যে তার বোন সেই ছেলেটাকে দেখার জন্যই যেতে চাইছে। তখন সে বলে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, তাকে আমার অনেক পছন্দ হয়ে গিয়েছে। এখানে তার বোন খরগোশ বন্ধু এবং কচ্ছপ বন্ধুকে জানিয়ে দেয় যেদিন থেকে সাশা ওই ছেলেটাকে কিস করেছে সেদিন থেকে তার মন আর তার কাছে নেই, সব সময় শুধু ওই ছেলের কথাই ভাবতে থাকে। এটা শুনে তো তারা অনেক মজা করছিল। সাশা তখন আর বেশি কথা না বাড়িয়ে নিজের বোনকে নিয়ে মানুষের দুনিয়ায় যাওয়ার জন্য রওনা দেয়। যখন তারা মানুষের দুনিয়ায় পৌঁছে যায় তখন তো সাশা অনেক খুশি হয়ে যায় আর দেখতে পায় আশেপাশে কত কোলাহল, সবাই কত আনন্দ করছে, কত সুন্দর মেলা বসেছে। সাশা এখন তার বোনকে বলে সে যেন ওই ছেলেটাকে খুঁজে বের করে আর সেই ছেলেটাকে খুঁজে বের করে তার কাছে নিয়ে আসে, কারণ সে তাকে একটু পরীক্ষা করে দেখতে চায় ছেলেটা আসলেই কেমন। এদিকে মেলায় আমরা জ্যোতিষী এবং তার শিষ্যকেও দেখতে পাই। তারা দুজন মিলে একটা কম্পাস নিয়ে ডিমন ধরার জন্য ঘুরোঘুরি করছিল আর খুঁজছিল যে আশেপাশে কোথায় ডিমন আছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে নারেশুর হাতে থাকা সেই কম্পাসটা ঘুরে ওঠে আর সে হাঁসগানিকে বাধা দিয়ে বলে সামনে যেও না, আশেপাশে ডিমন আছে। তখন সে বলে কিন্তু তুমি কিভাবে জানলে? তখন সে বলে আমি জানতে পেরেছি, আমার মাস্টার বলেছে আশেপাশে কোনো ডিমনকে দেখলে তাকে পাকড়াও করতে, কারণ সে মানুষের ক্ষতি করছে। এটা শুনে তো হাঁসগানি তাকে মেরে ফেলার প্রস্তুতি নিয়ে নেয়, কিন্তু নারেশুর সহজ সরলতা দেখে সে তো ইমপ্রেস হয়ে যায় আর তাকে বলে তোমার উচিত ডিমনদের সঙ্গে বন্ধুত্ব করা। কিন্তু সে বলে আমাদের ডিমনদের সঙ্গে বন্ধুত্ব করার কোনো অনুমতি নেই, তবে তোমার মতো যদি সুন্দরী হয় তাহলে ভেবে দেখতে পারি। এটা শুনে হাঁসগানি হেসে তার গলায় হাত দিয়ে বলে আমার নাম হাঁসগানি। তখন সে বলে আমার নাম নারেশু। হাঁসগানি তাকে বলে আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, পরে তোমার সঙ্গে আবার দেখা করব। এটা বলেই সে ওখানে থেকে চলে যায় আর নারেশু আবারও তার কাজে লেগে পড়ে। হাঁসগানি খুঁজতে খুঁজতে সিয়ানকে খুঁজে পায়। সে তার কাছে গিয়ে বলে তুমি সেই ছেলে না যাকে আমার বোন ভালোবেসে ফেলেছে? কিন্তু সিয়ান তাকে চিনতে পারে না আর বলে তুমি কার কথা বলছো? আমি কোনো মেয়েকে চিনি না যে আমাকে ভালোবাসে। তখন সে বলে আরে আমার বোন তোমাকে অনেক পছন্দ করে, চলো তোমার সঙ্গে তাকে দেখা করাতে নিয়ে যাব। কিন্তু সে তার কোনো কথাই শোনে না এবং তার সঙ্গে যেতেও চায় না। এটা দেখে তো তার একটু রাগ উঠে যায়। তখন সে বলে এবার তোমাকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়াও। সিয়ান যখন নৌকা নিয়ে চলে যেতে চাইছিল তখন সে তার দিকে একটা ফু দেয়। তার ফুতে এত বেশি শক্তি ছিল যে সেই নৌকাটা অনেক দূরে চলে যায়। এরপরে সে পানিতে নেমে সেই নৌকা একাই হাত দিয়ে চালিয়ে নিয়ে যেতে থাকে। সে এটাকে এত বেশি স্পিডে নিয়ে যায় যে সিয়ান কিছুতেই সেখানে থেকে নামতেও পারছিল না আর নিজেকে বাঁচাতেও পারছিল না। শেষ পর্যন্ত সে ওই নৌকাটা নিয়ে গিয়ে তার বোনের কাছে রাখে আর সেই ব্রিজ ভেঙে সিয়ান পড়ে যায়। সাশা সেখানে অপেক্ষা করছিল। সে ভাবছিল যে সিয়ান হয়তো তার কাছেই আসবে, কিন্তু সিয়ান প্রথমে তার দিকে একবার তাকায় আর এরপরে সে ব্রিজ পার হয়ে চলে যাচ্ছিল। এটা দেখে সাশা তার সাপের লেজ বের করে আর সেই পুরো ব্রিজটা ভেঙে তাকে নিজের কাছে নিয়ে চলে আসে, জড়িয়ে ধরে। সিয়ান তো বারবার চাইছিল তার কাছে থেকে দূরে সরে যাওয়ার জন্য, কিন্তু সাশা তাকে চেপে ধরে আর তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো আজকের রাতটা আমরা দুজন অনেক এনজয় করব। কিন্তু সিয়ান তাকে দূরে সরিয়ে দিচ্ছিল আর বলছিল আমি আপনাকে চিনি না আর আপনাকে আমি পছন্দ করি না। সাশা তাকে জিজ্ঞাসা করে কেন, আমি কি সুন্দরী না? সিয়ান বলে হ্যাঁ আপনি সুন্দরী, কিন্তু আমার মনে অন্য কেউ আছে। এটা শুনে সাশার মন খারাপ হয়ে যায় আর তাকে সে জিজ্ঞাসা করে কে আছে আপনার মনে? সিয়ান তখন তাকে বলে আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি। একদিন আমি পাহাড় থেকে পানির ভেতরে পড়ে গিয়েছিলাম, তখন একটা মেয়ে আমাকে কিস করে বাঁচিয়েছিল, তার নিঃশ্বাস দিয়েছিল। যদিও আমার জ্ঞান ফিরে আসার পরে বন্ধুরা বলছিল যে আমি ভুল ভাবছি, কিন্তু আমি খুব ভালো করেই জানি ওই দিন নিশ্চয়ই কোনো মেয়ে আমাকে বাঁচিয়েছিল। তার ঠোঁটের স্পর্শ আমি
আজ পর্যন্ত ভুলতে পারেনি। এটা শুনে তো সাশা অনেক খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সিয়ান আসলে তার কথাই বলছে। সাশা এখন তাকে জিজ্ঞাসা করে, এর মানে সেই মেয়েটি যদি আবারও তোমাকে ঠোঁটের স্পর্শ দেয় তাহলে কি তুমি তাকে চিনতে পারবে? সিয়ান বলে, হ্যাঁ, কেন পারবো না। এটা শোনা মাত্রই সাশা তাকে পানির ভেতরে ফেলে দেয়, আর এরপর সে নিজেও পানিতে ঝাঁপ দিয়ে তাকে ঠিক আগের মতোই ঠোঁটে স্পর্শ দেয় এবং নিঃশ্বাস দেয়। এবার সিয়ান তাকে চিনতে পারে, সে বুঝতে পারে এইটাই সেই মেয়ে যাকে সে ভালোবাসে। তারা দুজনই একে অন্যকে জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়ে যায়। সিয়ানের পানির নিচে দম বন্ধ হয়ে আসছিল, এটা দেখে সাশা তাকে উপরে নিয়ে যায়। এদিকে হাসগানি যখন তার বন্ধু নারেশুর সঙ্গে দেখা করতে যায়, নারেশু তাকে বলে, তুমি যাকে খুঁজছিলে তাকে খুঁজে পেয়েছো? তখন সে বলে, হ্যাঁ, আমার কাজ হয়ে গিয়েছে। তখন সে বলে, বাহ, খুব দ্রুতই তো হয়ে গেল। তখন হাসগানি বলে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে চালাক হয়ে যাবে, আর তুমিও সব কাজ অনেক দ্রুত করে ফেলতে পারবে। চলো আমরা দুজন কোথাও যাই। কিন্তু নারেশু এখন কোথাও যেতে চায় না, কারণ সে এখানে বসে বসে সেই শয়তানটার অপেক্ষা করছে। তাদের কথার মাঝেই তার কম্পাসটা অনেক বেশি দুলতে শুরু করে। তখন এটা দেখে হাসগানি তাকে বলে, ওই যে সামনে দেখছো একটা গাড়ি আসছে মেয়ে ভর্তি, সেই গাড়ির ভেতরেই ওই বাদুর ডিমন আছে, যেই ডিমনকে তুমি খুঁজে বেড়াচ্ছ। এটা শুনে নারেশু অনেক অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? তখন সে বলে, তুমি দেখে নাও। সে তার কম্পাসের দিকে তাকিয়ে বুঝতে পারে যে আসলে এর ভেতরে সেই বাদুর ডিমন আছে। এখন সে তাদের সঙ্গে লড়াই করতে চলে গেলে সেই মেয়েগুলো বাদুর ডিমনে পরিণত হয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। সে তাদের সঙ্গে বেশ ভালোই ফাইট করছিল, কিন্তু ফাইটের এক পর্যায়ে সব বাদুরগুলো হেরে গেলেও একটা বাদুর তার পায়ের ভেতরে কামড় বসিয়ে দেয়। যখন সে ওই বাদুরকে বের করে ফেলে দেয়, তখনই গাড়ির ভেতরে থাকা বিশাল বড় একটা বাদুর ডিমন তার পা টেনে ভেতরে নিয়ে যায় আর তার গলায় কামড় বসিয়ে দেয়। এই সময় সে চিৎকার করে ওঠে আর তার মাস্টারকে ঘন্টা বাজিয়ে ডাকতে শুরু করে। তার মাস্টার ঘন্টার শব্দ শুনে বুঝতে পারে তার শিষ্য নারেশু কোনো বিপদে আছে। তখন তান্ত্রিক ফাহাই দ্রুত সেখানে যায় এবং সব বাদুরগুলোর সঙ্গে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয়। সেই বাদুরকে সে একটা আগুনের গোলার ভেতরে ফেলে দেয়। এরপরে তার শিষ্যকে নিয়ে মাউন্টেনে চলে আসে। এদিকে আমরা সাশা এবং সিয়ানকে দেখি, তারা দুজন এখন একটা সুন্দর বাড়িতে থাকছিল। সাশা সিয়ানকে বলে, যেহেতু তারা দুজন একে অপরকে ভালোবাসে, এজন্য এখন তাদের দুজনের বাবা মায়ের সঙ্গে কথা বলা উচিত, যেন তারা দুজন একে অন্যকে বিয়ে করে শান্তিতে সংসার করতে পারে। এদিকে আমরা আবারও মাউন্টেনের প্রাসাদ দেখতে পাই। সেখানে থাকা কিছু ছোট ছোট বাচ্চারা যখন নারেশুকে গিয়ে বিরক্ত করছিল এবং ঘুম থেকে জাগাচ্ছিল, তখন তো তারা তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ নারেশুর চেহারা এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। বাদর ডিমনের আক্রমণের কারণে তার কান, তার দাঁত সবকিছুই ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে ডিমনে পরিণত হচ্ছিল। এটা দেখে তো বাচ্চাগুলো দ্রুত ফাহাইয়ের কাছে গিয়ে বলে দেয় যে নারেশু ধীরে ধীরে বাদুর ডিমনে পরিণত হচ্ছে। এটা শুনে তিনি বেশ চিন্তিত হয়ে যান। একই সাথে নারেশু যখন বুঝতে পারে এতদিন সে যেই সকল ডিমনকে ঘৃণা করে এসেছে এবং ধরে এসেছে, এখন সে নিজেই সেই ডিমনে পরিণত হয়ে যাচ্ছে, এসব কিছু ভেবে সে অনেক বেশি কষ্ট পায় আর আত্মহত্যা করতে চায়। সে নিজের এই চেহারা এবং নিজেকে ঘৃণা করতে শুরু করেছে, কিন্তু তখনই সেখানে হাসগানি চলে আসে। সে তাকে সুইসাইড করতে দেয় না, বরং তাকে নানানভাবে বোঝায় এবং সেখানে থেকে নামিয়ে নিয়ে এসে তাকে নিজের সত্যিকারের আসল রূপ দেখায় আর বলে সেও হলো একটা সাপ ডিমন। তার মানে যেহেতু তারা দুজনই ডিমন, তাহলে তারা দুজন এখন থেকে অনেক ভালো বন্ধু। নারেশু শুরু থেকে অনেক ভীতু প্রকৃতির, এজন্য সে প্রথম প্রথম হাসগানির এমন রূপ দেখে তো বেশ ভয় পেয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তাদের দুজনের মধ্যে এখনো বন্ধুত্ব আছে। এদিকে কিছুদিন পরে সাশা সিয়ানকে নিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করাতে যায়, কারণ সে তাদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলাতে চায়। সাশা এখন সিয়ানকে নিয়ে বেশ ভালোই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল, আর তারা দুজন খুব দ্রুতই বিয়ে করতে চলেছিল। এরপরে ধীরে ধীরে অনেক দিন কেটে যায়। একদিন ফাহাই যখন নৌকা দিয়ে একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তিনি দেখতে পান সেই গ্রামে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে। কোনো এক অজানা রোগের কারণে সেই গ্রামে থাকা সব মানুষেরাই ধীরে ধীরে মারা যাচ্ছিল, প্রায় সবাই আক্রান্ত হয়ে পড়ছিল। ফাহাই সন্দেহ করে এটা নিশ্চয়ই কোনো ডিমনের কারণেই হচ্ছে। সিয়ান সেই গ্রামে থাকা মানুষদের চিকিৎসা করছিল, তাদেরকে জড়িবুটি দিয়ে সুস্থ করার চেষ্টা করছিল। তার এমন মানুষের কল্যাণমূলক কাজ দেখে জ্যোতিষী অনেক খুশি হয় এবং তার প্রশংসা করে। পরবর্তীতে সিয়ান তার বাড়িতে ফিরে যায়। সে অনেক কষ্ট করে সব ঔষধ তৈরি করছিল গ্রামের লোকদেরকে দ্রুত সুস্থ করার জন্য। প্রতিদিন তার এত কষ্ট দেখে সাশার অনেক খারাপ লাগে, এজন্য সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে গোপনে তার স্বামীর তৈরি করা ঔষধের ভেতরে নিজের কিছু নিঃশ্বাস মিশিয়ে দেয়। পরবর্তীতে যখন সিয়ান এই নিঃশ্বাস মেশানো ঔষধগুলো মানুষদেরকে খাওয়াতে শুরু করে, তখন তারা সবাই অনেক সুস্থ বোধ করছিল। এটার কারণে সেই গ্রামে থাকা সবাই সিয়ানের অনেক প্রশংসা করতে শুরু করে। তার উপরে তারা আরো বেশি ভরসা এবং আস্থা আনতে শুরু করে। বিষয়টি ফাহাই লক্ষ্য করে। সে নিজেও তার তৈরি করা ঔষধ খেতে যায়। যখন সে ওই ঔষধ খেতে
যায় তখন বুঝতে পারে এটা কোনো সাধারণ ওষুধ নয়, বরং এই ঔষধের ভেতরে দৈবিক কোনো কিছু মেশানো আছে। এজন্য ফাহাই তাকে জিজ্ঞাসা করে, এই ঔষধ তৈরিতে কি তোমাকে কেউ সাহায্য করেছিল? সিয়ান তখন অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে সাহায্য করেছে। ফাহাই বুঝতে পারে সিয়ানের সঙ্গে নিশ্চয়ই কোনো ডিমন বসবাস করছে, তার প্রাণের ঝুঁকি হতে পারে। এজন্য সে তাকে একটা অস্ত্র দেয়, যেটা ছিল একটা জাদু অস্ত্র, ডিমনদেরকে মেরে ফেলার অস্ত্র। সে তাকে এটা দিয়ে বলে, নিজের প্রাণ রক্ষার্থে এটা ব্যবহার করো যদি কখনো তুমি বিপদে পড়ো। তখন সে খুশি মনে সেই অস্ত্র নিয়ে নেয়। এদিকে সাশা দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। সে যখন তার ইঁদুর বন্ধুর সঙ্গে কথা বলছিল তখন তার ইঁদুর বন্ধু তাকে বলে, তুমি যদি প্রতিদিন এভাবে তোমার নিঃশ্বাস ঔষধগুলোতে মেশাতে থাকো তাহলে তুমি অনেক দুর্বল হয়ে পড়বে আর এক পর্যায়ে মারা যাবে। নিজের ক্ষতি করে তুমি কেন এসব মানুষের উপকার করছো বলো তো? কিন্তু সাশা তার কোনো কথাই শোনে না। সে প্রতিনিয়ত তার হাজবেন্ডকে সাহায্য করেই যাচ্ছিল তার অজান্তে। এদিকে ফাহাই তার জাদুবিদ্যা দিয়ে বুঝতে পেরে যায় যে ওই শহরে কোন ডিমনেরা অ্যাটাক করেছে। আসলে ওই শহরে ফক্স ডিমনেরা অ্যাটাক করেছিল, যারা সব মানুষদেরকে খেয়ে ফেলছিল। মানুষের ভেতরে থাকা সমস্ত শক্তিগুলোকে শুষে নিয়ে তাদেরকে কঙ্কাল বানিয়ে দিচ্ছিল, যার ফলে সব মানুষেরা মারা যাচ্ছিল আর তারা হয়ে যাচ্ছিল শক্তিশালী। এবার ফাহাই তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এবং সে তার বাকি শিষ্যদেরকে নিয়ে ফক্স ডিমনকে তাড়া করে ধরে ফেলার জন্য। কিন্তু ফক্স ডিমনেরা পালাতে পালাতে একটা বাঁশের ঝাড়ে যায়, যেখানে বাঁশবাগানের বাঁশের ভেতরে তারা লুকিয়ে পড়ে। ফাহাই এখন একটা মন্ত্র পড়তে শুরু করে এবং তাদেরকে সেখানে থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু ফক্স ডিমনেরাও তাদের চাল চালতে শুরু করে দেয়। তারা সেখানে থাকা সব মানুষদেরকে মোহিত করতে শুরু করে দেয়। ফাহাই জানতো এই ফক্স ডিমনেরা তাকেও বিভ্রান্ত করার চেষ্টা করবে, এজন্য সে মন্ত্র পড়তে শুরু করে। ফক্স ডিমনেরা যখন ফাহাইকে তাদের রূপ দেখিয়ে মুগ্ধ করতে পারছিল না, তখন তারা ফাহাইয়ের কাছাকাছি চলে যায় এবং তাদের সুন্দর রূপ দেখিয়ে এবং সুন্দর গান শুনিয়ে ফাহাইকে বশে আনার চেষ্টা করে। তবে ফাহাই তাদের সবাইকে ধরে ফেলে। এসব কাজ করে যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখনই তার সঙ্গে সাশার দেখা হয়। সাশাকে দেখে তিনি চিনতে পেরে যান যে এটাই হলো সিয়ানের ওয়াইফ। এখন তারা দুজন একে অন্যের সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে লড়াইয়ের এক পর্যায়ে ফাহাই তাকে ছেড়ে দেয়, কারণ তিনি মনে করেন সাশা ভালো একটা ডিমন আর তার কারণে এই গ্রামের অনেক মানুষের প্রাণও বেঁচেছে। এজন্য তিনি তাকে ছেড়ে দেন এবং একটা কথাই বলেন, সে যেন সিয়ানকে ছেড়ে এখানে থেকে চলে যায়, কারণ তারা দুজনই দুই রকমের মানুষ। সিয়ান হলো মানুষ আর সে হলো ডিমন, তাদের দুজনের মিলন হওয়া কখনোই সম্ভব না। এটা বলে তিনি ওখানে থেকে চলে যান। সেদিন রাতে সাশার জন্য সিয়ান অনেক মজার মজার খাবার নিয়ে এসেছিল। তারা দুজন যখন সেই খাবার বসে বসে খাচ্ছিল তখন একটা ওয়াইন পান করার পরে সাশা অসুস্থ হতে শুরু করে। এই অসুস্থতার কারণ যখন সে জানতে পারে যে সিয়ান তাকে যেই ওয়াইনটা খাইয়েছে এই পানীয়র ভেতরে এমন এক ধরনের ঔষধি মেশানো আছে যেই ঔষধি সাপের বিষ কন্ট্রোলে সাহায্য করে। এটা শুনেই তো সে দ্রুত একটা ঘরের ভেতরে চলে যায় আর ভেতরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়, কারণ সে বুঝতে পারছিল যে এবার তার আসল রূপ সবার সামনে চলে আসবে। সিয়ান বারবার চিৎকার করে তাকে দরজা খুলতে বলছিল, কিন্তু সে খোলে না, কারণ অলরেডি তার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করেছিল। সে সাপে পরিণত হয়ে যাচ্ছিল। সে বাইরে যেতে চাইলেও পারছিল না, কারণ ততক্ষণে জ্যোতিষী তাদের পুরো বাড়ি বন্ধ করে ফেলেছিল। জ্যোতিষীটা সেখানে প্রবেশ করলে সে অনেক বেশি রেগে যায়, জিজ্ঞাসা করে আপনি এমনটা কেন করলেন। তখন সে জ্যোতিষীকে অ্যাটাক করে দেয়। ততক্ষণে সিয়ান ও রুমের ভেতরে প্রবেশ করে এত বড় একটা সাদা সাপকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে ফাহাইকে বাঁচানোর চক্করে নিজের হাতে থাকা সেই মূল্যবান অস্ত্র দিয়ে তার বউকে আঘাত করে। কিন্তু সিয়ান আসলে জানতোই না এই সাদা সাপ আসলে কে। সাদা সাপটা তাকে অ্যাটাক করতে গিয়েও তাকে অ্যাটাক করে না, বরং সে কান্না করতে থাকে। সে তাকে অ্যাটাক করতে পারে না, কারণ এটা তার স্বামী ছিল। সে ওই বাড়ির ফ্লোর ভেঙে পানির নিচে দিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। সে চলে যাওয়ার পরে যখন জ্যোতিষীর কাছে থেকে সিয়ান জানতে পারে এই হোয়াইট স্নেক আর কেউ নয় বরং তারই ওয়াইফ, আর সে তার ওয়াইফকে একটু আগে আঘাত করেছে। এটা শোনার পরে সে অনেক বেশি ভেঙে পড়ে। ডিমনকে মারার সেই চাকুর আঘাতে সাশা এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে সে প্রায় আধমরা হয়ে গিয়েছিল। তার বোন তো তাকে কোলে করে নিয়ে অনেক কান্না করছিল। তার বোনের অনেক রাগ হচ্ছিল সিয়ানের উপরে, কিন্তু সাশা তাকে বারণ করে সে যেন তার হাজবেন্ডের কোনো ক্ষতি না করে। এটা শুনে তার বোনের আর কিছুই করার থাকে না, সে শুধু নিজের বোনকে কোলে করে নিয়ে কান্না করে যাচ্ছিল। এদিকে সিয়ানও তার ওয়াইফের চিন্তায় ভেঙে পড়েছিল। তখনই ইঁদুর বন্ধু সেখানে আসে আর সিয়ানকে বলে যদি সে তার ওয়াইফকে বাঁচাতে চায় তাহলে তাকে একটা মূল্যবান জড়িবুটি উদ্ধার করতে হবে, আর এই জড়িবুটি সেই শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে পাওয়া যায়। কিন্তু সেই টাওয়ারটা অনেক বেশি ভয়ঙ্কর, কারণ সেই টাওয়ারের ভেতরে সকল ডিমনকে আটকে রাখা আছে। ওই টাওয়ারের ভেতরে অদ্ভুত রকমের একটা শেকড় পাওয়া যায়। এই শেকড় খাওয়ালেই সাশা সুস্থ হয়ে যাবে, কিন্তু সেখানে থাকা শেকড় উদ্ধার করা প্রায় অসম্ভব। এটা শুনে সিয়ান বলে আমি আমার ওয়াইফকে বাঁচাতে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারবো।
সে অনেক সাহস মনে নিয়ে সেই প্যাগোডার ভেতরে চলে যায় আর অনেক কষ্টের পরে শেকড়টি উদ্ধার করতে পারে। কিন্তু যখন সে ওই শেকড় উদ্ধার করে তখনই সেই প্যাগোডায় থাকা সকল ডিমনেরা মুক্ত হয়ে যায়। এটা দেখে সিয়ান দ্রুত তার ইঁদুর বন্ধুকে সেই শেকড়টা উদ্ধার করে দিয়ে দেয় এবং এটা সাশার কাছে নিয়ে যেতে বলে। যখন সেই ইঁদুর সেখানে থেকে চলে যায় ততক্ষণে সেখানে থাকা সমস্ত ডিমনগুলো সিয়ানের শরীরের ভেতরে প্রবেশ করে ফেলে। এদিকে ফাহাই এবং তার শিষ্যরা এই বিষয়টা বুঝতে পেরে যায়। তারা দ্রুত যখন প্যাগোডার দিকে যায় তখন দেখতে পায় সিয়ানের ভেতরে সবগুলো ডিমনেরা প্রবেশ করেছে। এজন্য সিয়ানকে বাঁচাতে তারা সবাই মিলে সিয়ানকে সেখানে বেঁধে ফেলে আর এরপরে মন্ত্র পড়তে শুরু করে। তার শরীরে থাকা সমস্ত ডিমনদেরকে একে একে বের করার প্রসেস শুরু করে দেয়। অন্যদিকে সেই ইঁদুর বন্ধু সাশার কাছে জড়িবুটি নিয়ে যায়, তাকে সবকিছু খুলে বলে। সাশা সেই জড়িবুটি খাওয়ার পরে সুস্থ হয়ে যায় এবং পরদিনই তার বোনকে সঙ্গে করে নিয়ে সিয়ানকে বাঁচাতে প্যাগোডার উদ্দেশ্যে যাত্রা করে। যখন তারা দুজন সেখানে পৌঁছায় তখন দেখতে পায় ফাহাই তাদের দুজনের জন্যই অপেক্ষা করছিল। সে ফাহাইকে বলে সিয়ানকে তার কাছে ফিরিয়ে দিতে। তখন ফাহাই বলে, তোমাকে বাঁচাতে গিয়ে তোমার হাজবেন্ড যে জড়িবুটি নিতে গিয়েছিল সেখানে বন্দি সকল ডিমন তার শরীরের ভেতর প্রবেশ করেছে। এখন তার শরীর থেকে একে একে ডিমনগুলোকে বের করা হচ্ছে, তাই ভেতরে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। মাস্টার এই কথা শুনে তারা দুজন অনেক বেশি রেগে যায়। তারা দুজন ভেতরে যেতে চাইছিল, এজন্য মাস্টারের সঙ্গে লড়াই শুরু করে। কিন্তু মাস্টারের শক্তির সঙ্গে তারা পেরে ওঠে না, তাদের তরোয়াল মাস্টার ভেঙে ফেলে। যখন তারা দুজন বুঝতে পারে যে তারা মাস্টারের সঙ্গে পেরে উঠবে না তখন তারা দুজন সেখানে থাকা সমুদ্রের ভেতরে চলে যায়, কারণ তাদের আসল শক্তি পানিতেই আছে। তারা দুজন মিলে সেই সমুদ্র এত বেশি উত্তাল করে দেয় যে সমুদ্রে থাকা সবগুলো পানি যেন সেই প্যাগোডার উপরে উপচে পড়ছিল। এত বেশি পানি ভেতরে ঢোকার কারণে সেই মাউন্টেনের আশেপাশে সবকিছু ডুবে যেতে শুরু করে। তারা মাস্টারের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং মাস্টারকে গিলে খাওয়ার চেষ্টা করে। সমুদ্রে থাকা সব পানিগুলো ধীরে ধীরে প্যাগোডার ভেতরে ঢুকে যাচ্ছিল আর সেটা ডুবতে শুরু করেছিল। কিন্তু মাস্টারের শিষ্যরা তখনও মন্ত্র পড়া বন্ধ করেনি। তারা ডুবে গেলে কি হবে, পানিতে ডুবে ডুবেই তারা সিয়ানকে ঠিক করার চেষ্টা করছিল। এইদিকে সাশা এখন সেই প্যাগোডার দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলতে পারছিল না, কারণ চারিদিকে মন্ত্র দ্বারা সিল করা ছিল। এজন্য তার ইঁদুর বন্ধু তাকে সাহায্য করার জন্য অনেকগুলো ইঁদুরকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে। তারা সবাই মিলে ভেতরে প্রবেশ করে এমন কাজ করে যেন সেই শিষ্যগুলো মন্ত্র পড়া বন্ধ করে দেয়। তারা সবাই যখন এক পর্যায়ে মন্ত্র পড়া বন্ধ করে দিতে বাধ্য হয় তখন সেই সিল খুলে যায় আর সাশা ভেতরে প্রবেশ করতে পারে। সে নিজের মুখ থেকে একটা বাবল ক্রিয়েট করে। সেই বাবলের ভেতরে সিয়ানকে নিয়ে সাশা উপরে চলে আসে। যখন সে তাকে এখানে থেকে উদ্ধার করে নিয়ে উপরে চলে যায় এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে তখন বুঝতে পারে সিয়ান তাকে ভুলে গেছে। এমনকি সিয়ানের আগের কোনো কিছুই মনে নেই, সবকিছুই সে ভুলে গিয়েছে। তখনই সেখানে ফাহাই চলে আসলে সাশা অনেক বেশি রেগে যায় আর তাকে দোষ দিয়ে বলে, তোমার কারণেই সিয়ান আমাকে ভুলে গিয়েছে, তুমি তাকে ভুলিয়ে দিয়েছো। এখন তাদের দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনেই ফাইট করতে থাকে। এক পর্যায়ে ফাহাই বেশ অসুস্থ হয়ে পড়ে। সাশার বোন ফাহাইকে গিলে খেয়ে ফেলে, কিন্তু গিলে খেয়ে ফেলার পরেও ফাহাই মারা যায় না, বরং সে তার গলা চিরে তার পেটের ভেতরে থেকে বেরিয়ে আসে। এরপরে ফাহাই বেশ ভালোই অসুস্থ হয়ে যায়। এদিকে তার শিষ্যরা প্রায় পানির ভেতরে থেকে ডুবন্ত অবস্থায় উঠে আসছিল। তাদের মধ্যে অনেকেই সাঁতার জানে না, যারা হাবুডুবু খাচ্ছিল। এটা দেখে নারেশু, যে এখন পুরোপুরি বাদুর ডিমন হয়ে গিয়েছিল, সে একে একে সেই সব শিষ্যদেরকে বাঁচাচ্ছিল। দূর থেকে ফাহাই এসব কিছু দেখছিল আর ভেঙে পড়ছিল। সে তার সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলছিল, আমি তো সবসময় তোমার দেখানো পথেই চলেছি, সঠিক কাজ করেছি, তাহলে আমার সঙ্গেই এমনটা কেন হলো। এদিকে নারেশু ওই সব অসহায় শিষ্যদেরকে বাঁচাতে গিয়ে খেয়াল করে হাসগানিও সেই পানির ভেতরে আহত হয়ে পড়ে আছে। এটা দেখে সে তার বন্ধুকেও বাঁচায়। এদিকে সাশা এখন ফাহাইয়ের সঙ্গে আবারও ফাইট করতে শুরু করে, তবে এবার সে তার সঙ্গে ফাইট করে পারছিল না, কারণ ফাহাই এবার বৌদ্ধ মন্ত্র উচ্চারিত করছিল এবং সে অনেক বেশি শক্তিশালী হয়ে তার সঙ্গে ফাইট করছিল। এক পর্যায়ে সে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সাশাকে সেই প্যাগোডার নিচে বন্দি করে ফেলে। এবার সাশা নিজের ভুল বুঝতে পারে। সে সিয়ানের সঙ্গে একবার দেখা করার জন্য একদম ব্যাকুল হয়ে উঠেছিল। সে অনেক বেশি কান্নাকাটি করছিল। শেষ পর্যন্ত সে সৃষ্টিকর্তার কাছে নিজের ভুল স্বীকার করে আর বলে, আমি ভুল করেছি, কিন্তু আমাকে একবার সিয়ানের সঙ্গে দেখা করতে দিন। তার এমন কথা শুনে ফাহাইয়ের মন গলে যায় আর একই সাথে সৃষ্টিকর্তাও তাকে একবার সুযোগ দিতে চায়। এটা বুঝতে পেরে ফাহাই তাকে সুযোগ দেয়। সে নিজে ওই প্যাগোডা উঁচু করে, যার ফলে সাশা সেখানে থেকে বেরিয়ে এসে সিয়ানকে জড়িয়ে ধরে
সে তাকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল কথা বলতে থাকে, তাদের আগে সব স্মৃতিগুলো মনে করাতে থাকে। সে তাকে বলে, তুমি আমাকে ভুলে গিয়েছো আমি জানি, কিন্তু আজকের পরে আমাদের দুজনের আর কখনোই দেখা হবে না। এসব কিছু বলে কান্নাকাটি করতে করতে সে তার হাজবেন্ডকে কিস করে। সিয়ানকে কিস করা মাত্রই সিয়ানের আগের সব কিছুই মনে পড়ে যায়, কিন্তু মনে পড়ে আর কোনোই লাভ হয় না, কারণ এটাই ছিল তাদের শেষ দেখা। সাশাকে আবারও সেই প্যাগোডার মধ্যে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হয়। সিয়ান তাকে আটকানোর চেষ্টা করে, তাকে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। শেষ পর্যন্ত সাশাকে সারা জীবনের জন্য এই প্যাগোডার মধ্যে বন্দি করে ফেলা হয়, আর সে তার মানুষ রূপ হারিয়ে সাপের রূপে সারা জীবনের ভেতর বন্দি হয়ে থাকে। দূর থেকে এই সব কিছু সাশার বোন দেখে নারেশুকে বলে, আমি চাই না আমার বোনের মতো অবস্থা আমারও হোক, এজন্য আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়, আর নারেশু একা হয়ে যায়। তার মনটা অনেক খারাপ হয়ে যায়। মুভির শেষ দিকে আমরা দেখতে পাই সিয়ান বছরের পর বছর সেই প্যাগোডার বাহিরে দাঁড়িয়ে তার ওয়াইফের জন্য অপেক্ষা করে। সে ঠিক করে তার জীবনের বাকি অংশটুকু সে এখানেই কাটিয়ে দেবে। সে প্রতিদিন তার এবং তার ওয়াইফের সুন্দর মুহূর্তগুলো মনে করে এবং তার শেষ স্মৃতিগুলো নিয়ে বাকি জীবন পার করতে থাকে। মুভির একদম শেষে আমরা দেখতে পাই ফাহাই যখন হেঁটে যাচ্ছিল তখন নারেশু তার পিছু করছিল। তবে এটা দেখে ফাহাই মোটেও বিরক্ত হন না, বরং তিনি তার হাতে থাকা আপেলটি তাকে ছুঁড়ে দিয়ে খেতে বলে। তিনি বলেন, তোমার নতুন এই রূপটা অতটাও খারাপ নয়। এটা বলে তিনি আবারও সামনে এগোতে থাকেন নতুন কোনো ক্ষতিকর ডিমনকে ধরার উদ্দেশ্যে, আর নারেশুও তার পিছু পিছু যেতে থাকে। এভাবেই স্যাড এন্ডিং এর সঙ্গে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।